বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। এই পুলিশ প্রবিধানের অধ্যায় আছে 26টে। এই প্রবিধান আছে 1 থেকে শুরু করে 1290টা। এর মধ্যে আমরা আলোচনা করব 300 এমসিকিউ এর জন্য। এই 300-র মধ্যে অরিজিনাল আমরা প্রশ্নের জন্য পড়ব মাত্র 120টি। আর যাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটা আপনি পড়ে নেবেন, ঠিক আছে? আর আমাদের কাছে যেটা সমষ্টিগতভাবে গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা পড়ব বা আলোচনা করব। এখানে আপনারা এই গত শুক্রবার, সামনের শুক্রবারে আমাদের এমসিকিউ পরীক্ষা রাত 9টায়। সামনের শুক্রবার এমসিকিউ পরীক্ষা রাত 9টায়। তাই প্রথমে সূচিগুলো বলি, যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 117 পর্যন্ত বলবো যেগুলো গুরুত্বপূর্ণ, আর বাকি যেগুলো এমসিকিউ এর জন্য আলোচনা করছি ওইগুলোর সূচি বলবো না, ঠিক আছে? এখন আসেন, 1-এর খ হচ্ছে অফিসার, 1-এর খতে অফিসার 33 দ্বারা 33 বিধি। 33 হচ্ছে জনসাধারণের সাথে পুলিশের কিরূপ সম্পর্ক হবে, জনসাধারণের সাথে পুলিশের কিরকম সম্পর্ক হবে। 34 অবসরপ্রাপ্ত পুলিশের সাথে ভালো আচরণ করবেন, অবসরপ্রাপ্ত পুলিশের সাথে ভালো আচরণ করবেন। 35 ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। 53 এসআর মামলা বা বিশেষ মামলা, এসআর মামলা বা বিশেষ মামলা। 61 হচ্ছে চৌকিদার প্যারেড, 61 চৌকিদার প্যারেড, 61 চৌকিদার প্যারেড। 62 ট্যুর ডায়েরি, 62 ট্যুর ডায়েরি। 68 কেস ডায়েরি, 68 কেস ডায়েরি। 86 পুলিশ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে, 86 পুলিশ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। 87 চাঁদা গ্রহণ ও পূজায় আমন্ত্রণ, পুলিশ চাঁদা গ্রহণ করতে পারবে না এবং পূজায় আমন্ত্রণে অংশগ্রহণ করবে। 88 অস্ত্র আইনের আওতা হইতে অব্যাহতি, অস্ত্র আইনের আওতা হইতে অব্যাহতি। 88 এরপর আছে 100, 100তে বলছে 100 হচ্ছে পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা রুজু সম্পর্কে, ফৌজদারি এবং দেওয়ানি মামলা সম্পর্কে 100 বিধি। 106 আছে সরকারি আচরণ বিধিমালা মেনে চলবেন, পুলিশ অফিসার সরকারি পুলিশের সকল সদস্য সরকারি আচরণ বিধিমালা মেনে চলবেন। 106। 107 হচ্ছে প্রচার সংস্থার সাথে সম্পর্ক, প্রচার সংস্থার সাথে সম্পর্ক বা সাংবাদিক পেশা আপনি করতে পারবেন না। 108 সরকারের নীতির সমালোচনা করতে পারবেন না, 108 সরকারি নীতির সমালোচনা করতে পারবেন না। 109 টাকা ধার লেনদেন করতে পারবেন না, টাকা ধার লেনদেন। 110 সরকারি নিলাম করায়, সরকারি নিলাম করায়। 110, 110-এর পরে আসছে 111 কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয়, 111 কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয়। 112 পুলিশ অফিসার এবং কেরানির অস্থাবর মালিক সম্পর্কে। এরপর আসেন 117 সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ, সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন অফিসারের অধীনস্থ। তারপরে 118 অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষা করা। জয়দেব স্যার আপনি ভিডিওর থেকে শব্দ আসে। এরপরে আসছে লেগে 113 হচ্ছে লেগে অধীনস্থ পুলিশ অফিসারকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 113 ভুল করেছি, 120 অধীনস্থ পুলিশ অফিসারকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 114 সরকারি সম্পত্তির ক্ষতি, সরকারি সম্পত্তির ক্ষতি হলে আপনার কাছ থেকে আমার কাছ থেকে ক্ষতিপূরণ নেবে। 117 সকল শ্রেণীর অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ, সকল শ্রেণীর অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। 119, 120, 118 অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য, অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 120 অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা, অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিতকরণ। কোন পর্যন্ত বলছিলাম? 118। এখন আমরা আলোচনা করবো হচ্ছে 118। এত সময় যা শুনলেন এইগুলোই সূচি, সর্বোচ্চ 20টি সূচি আমাদের জন্য মুখস্থ করে
আপনারা এইগুলো পরীক্ষায় আসবে বা আমাদের অন্যান্য প্রশ্নের সাথে সংযোগ আকারে ব্যবহার করবেন। এখন আসেন 118 বলছে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা। অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের দেশে বেশিরভাগ অপরাধ হয় সম্পত্তি সংক্রান্ত দুষ্ট চরিত্রের লোকজন এই সমস্ত অপরাধ সংগঠন করে। পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যের উদ্দেশ্য হবে অপরাধ সংগঠনের অভ্যস্ত লোকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তাহলে পুলিশের কাজ হবে কি? অপরাধ সংগঠন করে এই জাতীয় লোকের সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। তাহলে পুলিশ আপনার কাজ অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা করা। তাহলে যারা এই সমাজের মধ্যে অপরাধ করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করবে। পুলিশ কোন বিষয়ে তথ্য সংগ্রহ করবে? দলাদলির সম্পর্কে সংগ্রহ করবে, তারপরে অর্থনৈতিক কে ভালো সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, তারপরে আছে এই বাজার মনিটরিং করবে, অথবা কি বলছে অপরাধ সংগঠনের অভ্যস্ত এই লোকের তথ্য সংগ্রহ করবে। এমসিকিউ আসলে লিখবেন পুলিশ অপরাধ সংগঠনের অভ্যস্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবে। এমসিকিউ পুলিশ অপরাধ সংগঠনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবে এবং ওর তদারকি করবেন। পুলিশ কোন ধরনের ব্যক্তিদের তদারকি করবেন? যারা অপরাধ করার সম্ভাবনা আছে এদেরকে তদারকি করবেন। পুলিশ হচ্ছে অপরাধের তথ্য সংগ্রহ করবেন এবং যারা এই অপরাধ করে এমসিকিউ কাদের বিষয়ে তদারকি করবেন? রাজনৈতিক বিষয়, কৃষিকাজ করে, শিক্ষক বা অপরাধকারীর বিষয় অপরাধকারীর বিষয়ে তদারকি করবেন। অপরাধকারীর বিষয়ে পুলিশ তদারকি করবেন। এমসিকিউ দুটি বলবেন। 119 হচ্ছে যে মানদণ্ডে অথবা অফিসার বিচার করা হবে, যে মানদণ্ড দ্বারা অফিসারদের বিচার করা হবে, মানে আমাদের যে বিচার বিশ্লেষণ করা হবে কোন মানদণ্ড ব্যবহার করা হবে সেই সম্পর্কে আলোচনা করছে। যে আসলে আপনি কোন মাপের এই মানদণ্ড অনুসরণ কিভাবে করবে। পুলিশ প্রবিধান 119 আমাদের মানদণ্ড, যে মানদণ্ড দ্বারা অফিসারের বিচার করা হবে, আসলে আমি ভালো না খারাপ এই সম্পর্কে কিভাবে নির্ধারণ করা হবে 119 আলোচনা করা আছে। সংক্ষেপে বলি এমসিকিউ, এসবটা মুখস্থ করার কিছু নেই। কেবলমাত্র তদন্ত এবং অপরাধী বিচারে সোপর্দ করার জন্য, কেবলমাত্র অপরাধ তদন্ত এবং অপরাধীকে বিচারে সোপর্দ করার জন্য এই দুটি কাজের জন্য পুলিশের অফিসারের মানদণ্ড বিচার করা যায় না। তাহলে কি বলছে? একবার রিডিংয়ে পড়ি, তাহলে সহজ বুঝবেন। পুলিশের যে সকল অপরাধ দমন করে না বা রোধ করতে পারে না সেগুলো সাফল্যজনকভাবে উদ্ঘাটন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একজন পুলিশ অফিসারের কৃতিত্বের বিচার কেবলমাত্র, মানে একজন ভালো পুলিশ অফিসারের কৃতিত্ব, তার গর্ব, এই বিচার কেবলমাত্র তদন্ত এবং অপরাধের বিচারে সোপর্দ করার কাজ। মানে একজন পুলিশ অফিসার একটা তদন্ত করে, আমাদের পুলিশের মেন কাজ কিন্তু তদন্ত কার্যক্রম করা এবং অপরাধীকে বিচারতে সোপর্দ করা। এই দুই কাজ দেখে তার ভালো মন্দ বিচার করা যাবে না, তার সাফল্যের শতকরা হার দ্বারা বিচার করা যাবে না। তাহলে তার শতকরা হার দ্বারা বিচার করা, আপনি যে কি পার্সেন্ট কাজ করছেন, এই এত পার্সেন্ট তদন্ত ভালো করছেন, ব্যক্তিকে বিচারার্থে প্রেরণ করছেন, দেখা গেল আপনার শতাংশ ভালো, কিন্তু এই মানদণ্ডে আপনাকে বিচার করা হবে না, আপনার আমার যে বিচার করা হবে না। অপরাধ তদন্তের পদ্ধতি অনুসরণ, কিভাবে মানদণ্ড বিচার করা হবে? অপরাধের তদন্ত, অনুসন্ধান, অপরাধ উদ্ঘাটনের সংজ্ঞা, সাধারণ দক্ষতা, আগ্রহ এবং অধস্তন পুলিশ অফিসারের ব্যবস্থাপনা প্রদর্শনের মাধ্যমে এই কয়টা কারণে আপনার আমার মানদণ্ড নির্ণয় করা হবে। তাহলে কি বলছে? অপরাধের তদন্ত অনুসন্ধান, অপরাধের উদ্ঘাটনের প্রজ্ঞা, মানে আপনি অপরাধ কিভাবে উদ্ঘাটন করলেন, সাধারণ দক্ষতা, আপনার অন্যান্য কাজের কি দক্ষতা আছে, আপনি এই কাজের প্রতি কতটা আগ্রহ, এবং অধীনস্থ পুলিশ অফিসারের ব্যবস্থাপনায় আপনি তাদের সাথে কি ধরনের ব্যবহার আচার করছেন এই সম্পর্কে আপনার বিচার বিশ্লেষণ করা হবে। ঠিক আছে? উপরে অর্পিত স্থানীয় দায়িত্ব সম্পর্কে তার জ্ঞান এবং নিরীক্ষণ ক্ষমতা দ্বারা তাকে যাচাই করক প্রকৃত মানদণ্ড। তাহলে আমাদের মানদণ্ড কিভাবে করবে? তদন্ত এবং অপরাধী বিচারার্থে
শতকরা দেখা গেলে আমি শতভাগ তদন্ত এবং অপরাধীকে বিচারতে প্রেরণ করলাম, এই মানদণ্ডে আমার আপনার বিচার করা হয় না। আমার আপনার বিচার করা হবে তদন্ত করার কারণে, অপরাধের উদ্ঘাটনের কারণে সাধারণ দক্ষতা কি আছে এবং অধস্তন পুলিশের সাথে আপনি কি ধরনের কার্যক্রম করেন, কিভাবে জ্ঞান বিনিময় করেন, স্থানীয় দায়িত্ব সম্পর্কে জ্ঞান বিনিময় করবেন। নিরন্তর ক্ষমতা দ্বারা যাচাই করা হবে আপনি আসলে কি ধরনের ক্ষমতাবান বা কি ধরনের ভালো অফিসার, আপনার আমার মানদণ্ড নির্ণয় করা হবে। ঠিক আছে, এই দুটি এমসিকিউ, এগুলো মুখস্থ করার না, শুনলেন মনে থাকবে। কোন এমসিকিউ আসতে পারে, নিচের কোন মানদণ্ডে অফিসারের মানদণ্ড নির্ণয় করা হবে। তাহলে কি অপরাধ তদন্ত এবং বিচারতে প্রেরণ, তারপরে থাকলো অপরাধ তদন্ত মানুষের সাথে খারাপ আচরণ, বা অপরাধ তদন্ত বা মানুষের সাথে ভালো ব্যবহার এবং বিচারাতে প্রেরণ না করা, এবং চতুর্থ যদি থাকে অপরাধ তদন্ত, অনুসন্ধান, উদ্ঘাটন, সাধারণ দক্ষতা, অধস্তন পুলিশের সাথে ভালো ব্যবহার, তখন এই লাস্টের এই চার কথাটাই ব্যবহার করবেন। আজ শুনলেন, পরীক্ষার দিন অবশ্যই দেখবেন আপনার মনে থাকবে। 120 অপরাধ সংখ্যা অবহিতকরণ, অপরাধ সম্পর্কে অবহিতকরণ, সকল আমলযোগ্য অপরাধ অবৈধ এবং রুজু করা হয়েছে তা দেখা প্রত্যেক পুলিশ অফিসারের দায়িত্ব। প্রত্যেক আমলযোগ্য অপরাধ অবৈধকরণ এবং রুজু করা হয়েছে কিনা মামলা, আমলযোগ্য সংবাদের মামলা কি করছেন, এই বিষয় সম্পর্কে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে খবর দেবেন। এখানে এতটুকুই, এর বেশি এমসিকিউ নেই। 121 পুলিশ অফিসারগণ একে অপরের সহায়তা করবেন। 121 পুলিশ অফিসার একে অপরকে সহযোগিতা করবেন। করে কি করে না, থানা লেভেলে ব্যাপক করে। এই যে এ রুল বি রুল, তারপরে হচ্ছে মানে এ রুল বি রুল তো কেমন, দুশ্চরিত্রের তালিকা এ, দুশ্চরিত্রের তালিকা বি, তারপরে হইচই ইএস, তারপরে হচ্ছে যে এফএম, এই তারপরে যে জেল। আমি দেখছি আপনারা যা পড়বেন সামনে পিআরবিতে, আর আমি গত বছর করছিলাম, আমার মনে হতো যে এগুলো মিথ্যে, এখন দেখছি না, শতভাগ এগুলো চলমান এবং চালু আছে। এ জয় কিছু বলবেন? মানে ওইগুলো আপনার এই বোঝাতে চাচ্ছিলাম যে মানে এই কার্যক্রমগুলো চলমান। আমি আগে যখন পড়ছি গত বছরও, তখন আমার মনে হতো এগুলো মনে আন্দাজ আমরা কষ্ট করি, কিন্তু শতভাগ থানায় এগুলো চলমান এবং এগুলো আমাদের এএসআইরাই বেশি করতে দেয়, আর সাব ইন্সপেক্টর স্যাররা তদন্ত বেশি করে। ঠিক আছে, ওনাদের হাতে তদন্ত থাকে, ওনাদের সহযোগিতায় এএসআই আসলেই করে। এএসআইটা আসলেই ওনাদের কার্যক্রমে ব্যবহার করে এবং আমাদের দ্বারা ওই তদন্ত অনুসন্ধান ইএস বিরুল এগুলো দেখাশোনা করা হয়, অভিযোগ। ঠিক আছে, সবারই কাজ আছে। যাক, আপনারা দোয়া করি, আপনারা তো লিখতেছেন না, লেখেন, এখনো সময় আছে, বিজয় নিয়ে যেতে পারবেন। একটু বেশি করে লিখবেন, 6-7টা করে লিখবেন। এরপরে 121 পুলিশ অফিসারগণ একে অপরের সহায়তা করবে। এই সহায়তা বলতে যা বললাম, সহায়তা করে এবং যখন এক থানা আরেক থানারে কিছু বলে দ্রুত তাৎক্ষণিক ব্যবস্থা করে। তার নিজের থানার কাজ যতই থাক, আপনি পেয়ে গেছেন আপনার ডাকে। ঠিক আছে, এ যখন থানা লেভেলে আসবেন দেখতে পারবেন। দোয়া করি, অলরেডি 3জন তো মনে আসতেইছেন আমার সাথে, তাই না? আর বাকিদের জন্য শুভকামনা, একটু কষ্ট করেন। সকল পুলিশ অফিসার তাদের কর্তব্য সম্পাদনকালে সর্বোচ্চ স্বার্থ অনুযায়ী একে অপরের সহযোগিতা করবেন। যখনই এই ধরনের সহযোগিতা প্রতিপক্ষে চাওয়া হয় বা দরকার বলে প্রতীয়মান হয়, ফোন উদ্ধারও কাজে লাগে। আপনি চেনেন না জানেন না, ওই থানার ডিউটি অফিসারে ফোন করবেন, দেখবেন এক স্যারের নাম্বার দেবে, বিট অফিসার। সেই স্যার আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনার থানার জিডি সেই থানার ফোন উদ্ধার করে দিয়ে দেয়। ঠিক আছে, সুন্দর একটা কমিউনিকেশন দেখলাম। তাই আগে যখন করতাম তখন মনে করতাম জীবনেও না, আর এখন থানায় কিছু দেখছি বাস্তব। যাক, এমসিকিউর আলোচনা করতেছি। এখন আসেন 130 বিষের দোকান পরিদর্শন। বিষের দোকান পরিদর্শন 130, এগুলো কিন্তু আপনারা মুখস্থ করবেন না, মুখস্থ করা গেলে তো প্রতিদিন সূচি আকারে বলতেছি। 120 পড়বেন, 18 পড়বেন। তাহলে বিষের দোকান পরিদর্শন জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এই বিষয়ে যথাযথ ক্ষমতা প্রাপ্ত যে কোনো পুলিশ অফিসার 1919 সালে 20 আইনের অধীনে লাইসেন্স প্রাপ্ত যে কোনো দোকান যেখানে বিক্রয়ের জন্য বিষ রাখা হয় মাঝে মধ্যে পরিদর্শন করবেন এবং মজুদ বিষয়ে সঙ্গে এই আইন অনুসারে সংরক্ষিত মজুদ রেজিস্টার মিলিয়ে দেখবেন। প্রত্যেক পরিদর্শনের ফলাফল দোকানের রেজিস্টার এবং অফিসের ব্যক্তিগত মফস্বল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। লাইসেন্সের কোনো শর্ত মারাত্মকভাবে ভঙ্গ করলে
করা হলে তা অবিলম্বে পুলিশ সুপারের কে বিশেষভাবে অবহিত করবেন। কি বুঝলাম এখন শোনেন। বিষের দোকান পরিদর্শন জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো পুলিশ অফিসার, তাহলে যে কোনো পুলিশ অফিসার কিরা এইটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা যিনি দায়িত্ববান যার কাছে ক্ষমতা আছেন তাহলে পুলিশ অফিসার কি করবে? বিষের দোকান পরিদর্শন করবে। পুলিশ অফিসার কি করবে? বিষের দোকান পরিদর্শন করবে। দোকানের যে কোনো বিক্রয়ের জন্য বিষ রাখা, সে যে বিষই রাখুক, এটা কিন্তু যে মানুষ খালি মারা যায়, যে বিষই রাখুক সেই বিষ আপনি পরিদর্শন করবেন মাঝে মাঝে। এবং মজুতের বিষয়, মজুত যে রাখছে মজুতের বিষয়ের সঙ্গে এই আইনে সংরক্ষিত মজুত রেজিস্টার, তাহলে ওখানে কি রেজিস্টার আছে? মজুত রেজিস্টার। আপনি দোকান পরিদর্শনে গেলেন, উনি আপনাকে রেজিস্টার দেবে, ওই দোকানদার আপনাকে রেজিস্টার দেবে। ওই দোকানে যত ওই যে কতগুলো মজুত রাখছে এই বিষ, এই বিষাক্ত কেমিক্যাল কতগুলো মজুত রাখছে তা ওই রেজিস্টারে উল্লেখ থাকে। আপনি পরিদর্শন করবেন, ওই রেজিস্টারের সাথে মিলায় দেখবেন যে বিষগুলো সঠিক আছে কিনা। প্রত্যেক পরিদর্শনের ফলাফল আপনি যখন দোকানে যাবেন, আমাদের পুলিশ অফিসারের যখন দোকান পরিদর্শন করা যাবে, দোকানের রেজিস্টার এবং অফিসারের ব্যক্তিগত মফস্বল ডায়েরি, তাহলে আপনি যে দোকান, আমাদের পুলিশ অফিসার বা আপনি আমি দোকান পরিদর্শনে গেলাম, বিষের দোকান, এই দোকান পরিদর্শন করতে গেলে ওখানে দুটো ডায়েরি আছে, দুটো না একটা ডায়েরি আছে। একটা হলো দোকানের ডায়েরি, আপনি দোকানের ডায়েরিতে লিখবেন যে আপনি কোন কোন বিষয় পরিলক্ষিত করলেন, কি কি দেখলেন, কি কি কম বেশি পালেন সেটা লিপিবদ্ধ করবেন। আরেকটা ডায়েরি আছে মফস্বল ডায়েরি, এটা আমাদের পুলিশের ডায়েরি, এটা হলো 209 মফস্বল ডায়েরি। এই মফস্বল ডায়েরিতে আপনি লিখবেন যে আপনি অমুক এলাকায় অমুক বিট অফিসার ছিলেন, ওই এলাকায় পরিদর্শনে গেছিলেন, থানার ভারপ্রাপ্ত আপনি কর্মকর্তা, আপনি ওই এলাকায় পরিদর্শনে যা বিষের দোকান পরিদর্শন করছেন, তখন আপনি ওই দোকানে রেজিস্টার আছে, তাহলে বিষের দোকানে কি কোন ধরনের রেজিস্টার থাকে? বিষের দোকানে কি জেনারেল ডায়েরি থাকে, সিডি থাকে, কেস ডায়েরি থাকে, না দোকানের রেজিস্টার থাকে? দোকানের রেজিস্টার থাকে। বিষের দোকানে কিসের রেজিস্টার থাকে? দোকানের রেজিস্টার থাকে। আপনি ওখানে কি বিষয়, পুলিশ অফিসার দোকানের রেজিস্টারে কি বিষয়ে লিখবেন, ওই বিষ কতটুকু আছে, কি পরিমাণ রাখার কথা, কি পরিদর্শন করে পাইছেন সেই বিষয় সম্পর্কে লিখবেন। এছাড়া অফিসার তার ব্যক্তিগত ডায়েরিতে কি লিখবেন? পুলিশ অফিসার তার ব্যক্তিগত ডায়েরিতে লিখবেন তিনি যে বিষের দোকান পরিদর্শন করলেন, কি কি পরিলক্ষিত করলেন, কি কি পাইছেন না পাইছেন সেই বিষয় সম্পর্কে পুলিশ অফিসার তার মফস্বল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। তাহলে বিষের দোকান পরিদর্শন করার সময় পুলিশ অফিসার কয়টা ডায়েরিতে লিপিবদ্ধ করবেন? দুটা ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। পুলিশ অফিসার বিষের ডায়েরি পরিদর্শন করলে কি কি ডায়েরি লিপিবদ্ধ করে? 1 নম্বরে লিখবেন দোকানের রেজিস্টার, 2 নম্বরে লিখবেন ওই পুলিশের মফস্বল ডায়েরি, মফস্বল ডায়েরিতে তিনি লিপিবদ্ধ করবেন। মফস্বল ডায়েরি ওরা কি ধরনের ডায়েরি? পুলিশ অফিসারের মফস্বল ডায়েরি কি ধরনের ডায়েরি? ওটা তার ব্যক্তিগত ডায়েরি, ওটা তার ব্যক্তিগত ডায়েরি। তো লাইসেন্সের শর্ত মারাত্মক। এই পরিদর্শন করাকালে পুলিশ অফিসার যদি দেখেন এই লাইসেন্সের কোনো শর্ত মারাত্মকভাবে ভঙ্গ হয়েছে, তাহলে অবিলম্বে তিনি পুলিশ সুপারকে অবহিত করবেন। তাহলে পরিদর্শনকালে পুলিশ সুপার কাকে, যদি যদি লাইসেন্সের শর্ত লঙ্ঘন হয় তাহলে কাকে অবহিত করবেন? জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার লিখবেন। এইগুলো হলো এমসিকিউ। বিষের দোকান পরিদর্শনকালে পুলিশ অফিসার যদি লাইসেন্সের শর্ত মারাত্মকভাবে লঙ্ঘন, সামান্যভাবে ক্ষতিগ্রস্ত, তাহলে কার নিকট তিনি অবহিত করবেন? পুলিশ সুপারের নিকট অবহিত করবেন। এমসিকিউ, লাইসেন্সের শর্ত মারাত্মকভাবে ভঙ্গ হলে পরিদর্শনকারী পুলিশ অফিসার কার নিকট এটা রিপোর্ট করবেন? পুলিশ সুপারের নিকট। পুলিশ সুপারের নিকট। দেন একটা কথা অনেকবার বলি, রাগ করবেন না, এটা আপনার মনে পড়বে না। যে তাহলে বিষের দোকানে এখানে কয়টা এমসিকিউ পেলাম? এখানে এমসিকিউ পেলাম 3-4টে। এমসিকিউ 3-4টে। আমার আপনার পড়ার উদ্দেশ্য এইটা বারবার বললে আপনার মনে থাকবে না। এইটা কিন্তু আপনার সূচি মুখস্থ করা লাগবে, এটা আমাদের সূচির বাইরে, কিন্তু এখানে 4-5টা শর্ত আছে। তাহলে বিষের দোকান কিন্তু অহরহ আমাদের দেশে আছে। এই বিষের দোকানের লাইসেন্সের শর্ত যদি ভঙ্গ করে ওই দোকানদার, তাহলে এই যে পুলিশ সুপারকে অবহিত করবেন। বিষের দোকান পরিদর্শনকারী পুলিশ অফিসার দোকানের রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং বিষের দোকান পরিদর্শন করে পুলিশ অফিসার তার ব্যক্তিগত মফস্বল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন।
আর এই জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার এই 1919 সালের এই 20 আইনের অনুসারে এই কার্যক্রম করবেন। এরপরে আসেন 134 সমাবেশ এবং শোভাযাত্রা নিষিদ্ধকরণ। সমাবেশ এবং শোভাযাত্রা নিষিদ্ধকরণ, মিছিল মিটিং সমাবেশ শোভাযাত্রা আমরা এইভাবে পড়ব, তাতে দুটি ভাষা আছে, অনেকগুলো ভাষা মিলেই পড়বেন, তাহলে সহজ হয়। তাহলে সমাবেশ এবং শোভাযাত্রা নিষিদ্ধ করার জন্য এখানে সংক্ষেপে আলোচনা। যদি কোথাও মিছিল মিটিং সমাবেশ হয় তা পুলিশ অফিসার তা নিয়ন্ত্রণ করবে, কিন্তু দেখা গেল যে কোনো সময় যদি মিছিল মিটিং সমাবেশ করার জন্য তারা বেপরোয়া হয়, কিন্তু ওইখানে এই 144 মানে বিপদের সম্ভাবনা আছে, শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার কি করবে, ওইখানে 144 দ্বারা জারি করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত দেবে যে এখানে 144 দ্বারা জারি করলে তাহলে শান্তি শৃঙ্খলা। তো এই পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে 144 দ্বারা জারি করার জন্য একটা আবেদন করবে এবং ম্যাজিস্ট্রেট 144 দ্বারা জারি করবে। 134 বিধি বলে পুলিশ অফিসার আবেদন করে ম্যাজিস্ট্রেটের নিকট, অপরাধ সম্পর্কে খবর দেয়। অপরাধের প্রতি পুলিশ আইনের পড়ছিলাম, মনে আছে 24, এটার সাথে এটা মিল নাই, মানে এই জাতীয় কথা। আদালত কিভাবে জানতে পারে, পুলিশ অফিসার কিভাবে, পুলিশ কিভাবে, মানে আদালত সংবাদ পেলে তাহলে 144 দ্বারা জারি করে। সমাবেশ এবং শোভাযাত্রা তখন নিষিদ্ধ হয়, 144 জারি করে। এখানে আর এটা ভালো দ্বারা দাগ তো দেওয়া হয় নাই, এই লাইসেন্স দিছি কিনা, দিছি মনে। এরপরে 139 লাইসেন্স এবং নির্দেশাবলী 3টি অনুলিপি পেরো। লাইসেন্স এবং নির্দেশাবলী। লাইসেন্স কিসের লাইসেন্স? সমাবেশের লাইসেন্স। এই সমাবেশ আমরা যে বেআইনি সমাবেশ করি, এই বেআইনি সমাবেশ পুলিশ সুপার যে লাইসেন্স দেয়, এই লাইসেন্সের কপি কয়টা থাকে? 3টে থাকে। পুলিশ সুপার যে লাইসেন্স দেয় পুলিশ আইনে, এই পুলিশ অফিসের লাইসেন্সের কপি থাকে, 3টে অনুলিপি থাকে। কয়টা অনুলিপি থাকে? এমসিকিউ, ওইটা কিন্তু মেলা কথা কব, এই জায়গায় মেলা 5 মিনিট পড়বো। তাহলে আমাদের পুলিশ সুপার যে 30 দ্বারায় লাইসেন্স প্রদান করছিলেন, ওই লাইসেন্সের কপি কয়টা থাকে? 3টে কপি থাকে। তার এক কপি কার কাছে থাকে? লাইসেন্স গ্রহীতা বা যে ব্যক্তি লাইসেন্সের নির্দেশ প্রদান করে, যিনি লাইসেন্সের আবেদন করছিল, তাকে যে লাইসেন্সের এক কপি তারে দেশে, এক কপি কার দেশে? যিনি লাইসেন্স গ্রহীতা, মানে লাইসেন্স চাইছিল, মানে উনি মিছিল মিটিং সমাবেশ করার জন্য লাইসেন্সের জন্য আবেদন করছিল, ওই ব্যক্তির নিকট এক কপি থাকবে। অপর কপি কার কাছে থাকবে? একটি অনুলিপি পুলিশ সুপারের অফিসে থাকবে। লাইসেন্সের এই সমাবেশের লাইসেন্সের কপি এক কপি পুলিশ সুপারের অফিসে রাখা হবে, এক কপি পুলিশ সুপারের অফিসে রাখা হবে। অপর কপি থানায় সংরক্ষণ করা হয়, অপর কপি থানায় সংরক্ষণ করা হয়। গুরুত্বপূর্ণ এমসিকিউ। এক কপি থানায় রাখা হয়। তাহলে বেআইনি সমাবেশের যে লাইসেন্স চাওয়া হয় পুলিশ অফিসে, পুলিশ সুপারের কাছে, এই লাইসেন্স 3টে কপি হয়। বেআইনি সমাবেশের লাইসেন্সের কপি 3টে হয়। একটা যে ব্যক্তি লাইসেন্স চাইছে তার কাছে পাওয়া যায়, আরেক কপি পুলিশ সুপারের কাছে থাকে, আরেক কপি থানায় সংরক্ষণ থাকে। 4 নম্বর এমসিকিউ, এই লাইসেন্সের কতদিন পর্যন্ত সংরক্ষণ থাকে? এই যে লাইসেন্স দিল 3 বছর পর্যন্ত সংরক্ষণ করা হয়। এই লাইসেন্স কতদিন পর্যন্ত সংরক্ষণ করা হয়? 3 বছর পর্যন্ত সংরক্ষণ করা হয়। দেখছেন এমসিকিউ কতগুলো আনে। তাহলে এই যে বেআইনি সমাবেশ পড়ি আমরা, এই বেআইনি সমাবেশের লাইসেন্সের কপি হয় 3টে। সমনের পার্সেন্ট, হুলিয়ার পার্সেন্ট, কোরকের পার্সেন্ট, তারপরে গ্রেপ্তারি পরোয়ানার পার্সেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন কপি পার্সেন্ট। আজকে লাইসেন্সের কপি সম্পর্কে জানলেন। পুলিশ প্রবিধান 139-এর বলছে লাইসেন্সের কপি হয় 3টা, লাইসেন্সের কপি হয় 3টা। একটা হয় গ্রহীতা পায়, যারা লাইসেন্সের জন্য আবেদন করছিল, আরেকটা পুলিশ সুপারের অফিসে থাকে, আরেকটা থানায় সংরক্ষণ থাকে। এবং এই একটা থানার বিশেষ নথি থাকে, এবং এটা সংরক্ষণ করা লাগবে কত বছর? 3 বছর। এই যে পুলিশ সুপার লাইসেন্স আছে, এটা 3 বছর পর্যন্ত সংরক্ষণ। এমসিকিউ, এই যারা এই সমস্ত পড়ে না, ওই মূল এমসিকিউর বই কিনে পড়বে, পাশ করবে দোয়া করি, কিন্তু এত সহজ না গোলাম হোসেন। বছরের পর মাসের পর মাস বসে পড়ে চেষ্টা করতেছেন, 40টি এমসিকিউ হবে না, 30টা পাওয়ার স্বপ্নই দেখবেন না কোনোদিন। 40, 38, 35-এর নিচে ইনশাল্লাহ আশা করি আপনারা পাবেন। এই যে আমি বললাম, আপনার পড়া লাগবে না। আপনি যদি কোনোদিনের শিক্ষকতা করেন বা অনলাইন ব্যাচ করান, সেদিন আপনিও অটোমেটিক পারবেন যে এর ভিতরেই তো লেখা। ঠিক আছে, তো আপনারা শুনতে থাকেন।
তাই লাইসেন্সের কপি হয় 3টে, একটা থাকে গ্রহীতার কাছে, একটা থাকে পুলিশ সুপার, একটা থাকে থানায়, আর একটা কি হয়, আর এই কপি 3 বছর হলো সংরক্ষণ করা লাগে। এই কপি 3 বছর হলো সংরক্ষণ করবেন। 141 রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য, পুলিশ আইনের 31-এর সাথে এদের মিল আছে। খালি রাজপথে শান্তি শৃঙ্খলা, এখানে তেমন এমসিকিউ নাই, কিন্তু 141 মনে রাখবেন, মাঝে মাঝে আমাদের এটা ব্যবহার করা লাগে। এবং 142 পুলিশ আইনের 30-এর কয়ের 1, পুলিশ আইনের 30-এর কয়ের 1, ফৌজদারি কার্যবিধি 127, যখন লাইসেন্স নিয়েছেন সমাবেশ সুষ্ঠুভাবে করছেন, বৈধ সমাবেশ পরিচালিত হচ্ছে, কোনো ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ সঠিক আছেন, সবাই ঠিকঠাক আছেন। সমাবেশ ভাঙিয়ে দিতে বলছে, ভাঙিয়ে চলে গেলেন, সমাবেশ শেষ করে দিলেন, কোনো ঝামেলা নাই। তাহলে পুলিশ আইনের 30-এর ক, ফৌজদারি কার্যবিধি 127, পুলিশ প্রবিধান 143। মানে এইভাবেই মনে রাখবেন, এইগুলো এভাবেই, ঠিক আছে। এলো বৈধ সমাবেশ। বৈধ সমাবেশ কখন অবৈধ হবে? এই যে আপনাকে ভেঙে দিতে বলছে, সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ আদেশ দিয়েছে, অথবা সমাবেশের শর্ত লঙ্ঘন করছেন, তখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পূর্ণ হবে। তখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পূর্ণ হবে। পুলিশ আইনের 30-এর কয়ের 2 এই অবৈধ সমাবেশ পুলিশ আইনের 30-এর কয়ের 2 এবং ফৌজদারি কার্যবিধি 1898 সালের 128, পুলিশ প্রবিধান 1943 সালের 143 আপনি বল প্রয়োগ করে এই সমাবেশ ছত্রভঙ্গ করবেন। বল প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করবেন। এই ছিল বেআইনি সমাবেশ। তাহলে মূল্যবান এমসিকিউ সূচি পাচ্ছেন বলেই, এমসিকিউ পাচ্ছেন বলে আমি মনে করি। এরপর আছেন সশস্ত্র দল নিয়োগ। 135 সশস্ত্র দল নিয়োগ। সশস্ত্র দল নিয়োগ মানে সশস্ত্র পুলিশ। এখানে কিছু কিছু এমসিকিউ শর্ট করে বই, বেলা বড় লেখা, রিডিং অতটা পড়া যায় না। এখন হচ্ছে গোলযোগ সংগঠিত হয়েছে। যদি সশস্ত্র পুলিশ কোথায় নিয়োগ হবে? যদি কোনো থানার অফিসার ইনচার্জ জানতে পারেন কোনো গুরুত্বপূর্ণ মারাত্মক দাঙ্গা বা গোলযোগ সংগঠিত হয়েছে, উপক্রম আছে, তাহলে থানার অফিসার ইনচার্জ জানতে পারছে মারাত্মকভাবে দাঙ্গা হবে, গোলযোগ সৃষ্টি হবে বা হওয়ার উপক্রম আছে, তাহলে থানার অফিসার ইনচার্জ কি জানছেন? কোথাও মারাত্মক গোলযোগ সৃষ্টি হতে পারে, দাঙ্গা হতে পারে এবং অপরাধ সংগঠনের উপক্রম। এই দেন 3টে ভাষা, এই 3টে ভাষায় অপরাধ জগতের কোনো একটা কথা বাদ যায় না। কি মারাত্মক দাঙ্গা হতে পারে, গোলযোগ সংগঠিত হইতে পারে, উপক্রম হতে পারে। কি অপক্রম, কি অপরাধের উপক্রম হতে পারে। এরকম সময় সশস্ত্র পুলিশ দল ওখানে মোতায়েন করে, হ্যাঁ, অপরাধ সংগঠিত যাতে না হয় ওর থেকে বিরত রাখার জন্য। এই বা হইতে পারে এর পূর্বের পদ্ধতি হিসাবেই এইগুলো কি করে সশস্ত্র পুলিশ দল মোতায়েন করে। আপনারা যখন তল্লাশির আগে পরের সময়, আপনারা তো সবাই নিরস্ত আছেন, ওই এরকম আসতে পারে, তখন এই যে 145-এর ব্যবহার করা লাগে। আপনি ধারা সহ লেখলেন যে আগেই মোতায়েন করলেন, বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ করার বা দুই পক্ষের মারামারি, দুইটি মহল্লার লোকজন একই দিন একই সময় যদি মিছিল মিটিং সমাবেশ করে তখনকার কার্য পদ্ধতি, তখন এই 145-এর হুবহু ব্যবহার করা যায়। থানায় স্বীকৃত অস্ত্র, গোলাবারুদ সহ কয়েকজন কনস্টেবল সজ্জিত করবেন। তাহলে যদি কোথাও গোলযোগ সৃষ্টি হয়, দাঙ্গা মারামারি হয়, তাহলে অফিসার ইনচার্জ কি করবে? থানার কয়েকজন কনস্টেবল দিয়ে অস্ত্র গোলাবারুদ সহকারে পাঠাবেন। তাহলে যদি কোথাও থানার অফিসার ইনচার্জ জানতে পারেন দাঙ্গা হয়, তারপরে গোলযোগ সৃষ্টি হয় বা উপক্রম হয়, তখন অফিসার ইনচার্জ কি করবেন? হাত গোটা বসে থাকবেন বা কোনো পদক্ষেপ নেবেন না, বা ফাঁড়ি তার নিকটস্থ ফাঁড়িকে সংবাদ দেবেন না, থানায় স্বীকৃত অস্ত্রগুলি সহ কয়েকজন কনস্টেবল সজ্জিত করবেন। থানায় স্বীকৃত অস্ত্র নিয়ে কয়েকজন কনস্টেবলকে সজ্জিত করবেন ওইখানে মোতায়েন করার জন্য। এবং যদি কনস্টেবল নেতৃত্ব দিতে পারে, যদি অফিসার না থাকে কনস্টেবল নেতৃত্ব দেবে, অথবা জুনিয়র সাব ইন্সপেক্টর বা সহকারী সাব ইন্সপেক্টর। জুনিয়র সাব ইন্সপেক্টর তারা পুরবি খাটে, আর সহকারী সাব ইন্সপেক্টর হলেন আমাদের এএসআই বলে। সহকারী সাব ইন্সপেক্টর অথবা হেড কনস্টেবলের উপরও এই দায়িত্ব দিতে পারে। বিশেষ করে যে এখানে সেই এমসিকিউ গোলাবারুদের কথাটা খুঁজতেছিলাম, ওই পর্যন্তই। এইভাবেই দায়িত্ব পালন করবেন, সশস্ত্র পুলিশ মোতায়েন করবেন,
কখনো দায়িত্ব দেবেন জুনিয়রের কাছে, কখনো সহকারী সাব ইন্সপেক্টর অথবা হেড কনস্টেবল দিয়ে ওই ওই এলাকায় সশস্ত্র দল যেখানে নিয়োগ করছেন, পুলিশ সুপার, পুলিশ থানার সংগঠিত হতে যাচ্ছে, সেইখানে সশস্ত্র পুলিশ মোতায়েন করবেন। ওর নেতৃত্বে থাকবে জুনিয়র সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল। এরা থানায় রক্ষিত অস্ত্রগুলি ইস্যু করে কনস্টেবল সজ্জিত করে ওখানে মোতায়েন করবেন। তাহলে কোন কোন জায়গার পুলিশ মোতায়েন হবে? থানার পুলিশ। এমসিকিউ কোথার পুলিশ? থানার কনস্টেবল। কি সহকারে? অস্ত্রগুলি ইস্যু করা, ঠিক আছে, অস্ত্রগুলি ইস্যু করে। বিশেষ সশস্ত্র বাহিনী নিয়োগ 146 বিশেষ সশস্ত্র বাহিনী নিয়োগ, এটা সংক্ষেপে পড়ে 2 লাইন পড়ব। দাঙ্গা এবং গোলযোগের সময় শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য 146, দাঙ্গা এবং গোলাগুলের সময় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যদি সময় পাওয়া যায় জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করে পুলিশ সুপার বিশেষ সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দেবেন। বিশেষ সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিবেন। এটা মেলাখানিক পড়া, এটা কিন্তু আমাদের পুলিশ সুপারের দেখা যাচ্ছে ক্ষমতা, আবার অনেক জায়গায় নিষেধ আছে, কমিশনার পারে। কিন্তু কি বলছে? দাঙ্গা এবং গোলযোগের সময় শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য যদি সময় পাওয়া যায় জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করে। তাহলে কার সাথে? সমস্ত ক্ষমতা জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট, আর মহানগর হলে পুলিশ কমিশনার এই সরাসরি এই সেনাবাহিনী তলব করে, আর জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে পুলিশ সুপার কি করলো? জেলা ম্যাজিস্ট্রেটে আলোচনা করে। তাহলে কি পুলিশ সুপার কাজ করলো? না, ওটা জেলা ম্যাজিস্ট্রেটই করছে, ঠিক আছে। এতটুকু এমসিকিউ। এরপরে আসেন সশস্ত্র দলকে সরবরাহতে গুলি এবং ব্যক্তিগত মালিকানা 150 পুলিশ প্রবিধান 1943 সালের 150-এর মধ্যে দিয়েই আপনাদের সাথে আমার আজকের আলোচনা শেষ হবে। 150 এমসিকিউ আছে, সুন্দর সুন্দর এমসিকিউ, খেয়াল করবেন। সশস্ত্র দলকে সরবরাহকৃত গুলি এবং ব্যক্তিগত মালিকানা বন্দুকের ব্যবহার, এই গুলি সম্পর্কে মনে রাখেন। সশস্ত্র দল, আমরা যে বেআইনি সমাবেশে এই বা দাঙ্গা হাঙ্গামার অনেক সময় অংশগ্রহণ করি, এই সময় আমাদের কি জাতীয় বুলেট দেবে, গুলি দেবে, সেই সম্পর্কে 1943 সালে পুলিশ প্রবিধান স্পষ্ট বলে গেছে। খেয়াল করেন, কোন সশস্ত্র দলের নিকট বন্টনকৃত গুলি, আমাদের নিকট যে বন্টনকৃত গুলি বা বল এনুমেশন হতে হবে, এটা ইংলিশ বাদ, কোনো অবস্থাতেই অন্য কোনো ধরনের গুলি ইস্যু করা যাবে না। তাহলে আমাদের কাছে যে বন্টনকৃত গুলি, এই গুলির নাম বল এমুনেশন। এই গুলির নাম কি? বল এমুনেশন। কোন সশস্ত্র দলের নিকট বন্টনকৃত গুলি বল এমুনেশন হতে হবে। বল এমুনেশন মনে হতে মানে গোলাকার আকৃতির। বল এমুনেশন। তাহলে বুলেট কি ধরনের হবে? বুলেট হলো বল এমুনেশন বা গোলাকার আকৃতির। জয় ঠিক আছে না? এই বাংলা কোনো অবস্থাতে গোলাকার হবে, কিন্তু বল বল দেখছি তো, তখন বললাম ফুটবল, আবার এমুনিকেশন, হ্যাঁ, মানে গোলাকার আকৃতির। এটা কিন্তু এমসিকিউ এর আগে পরেও আসছে। এই যে আমি গুলি ব্যবহার করব, ওটা গোলাকার আকৃতির হতে হবে। বল এমুনিকেশন। পুলিশ অফিসার সাধারণত ব্যক্তিগত মালিকানাধীন বন্দুক সঙ্গে নিয়ে না, সঙ্গে নেবেন না। মানে আপনার আমাদের স্যারদের যে অস্ত্র আছে, ব্যক্তিগত অস্ত্র আছে, ওই অস্ত্র নিয়ে যাবে না। যখন দাঙ্গা দমনের কাজে যাবেন, কিন্তু ব্যক্তিগত মালিকানাদের বন্দুক সঙ্গে নিয়ে যান, তবে গোলা বারুদের ধরন গোলাকার ধরনের গুলি ব্যবহারের জন্য কোনো ধরনের গুলি ব্যবহার কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মানে কি, ওই স্যারদের গলবাদ ওটা আসবে না। ওটা হচ্ছে আপনার আমার যে অস্ত্রের গুলি, এই অস্ত্রের গুলি হবে গোলাকার আকৃতি, বল এমুনিকেশন। আর বন্দুকের কোনো অবস্থাতেই এই গোলা বারুদ বল মানে গোলাকার আকৃতির গুলি ছাড়া অন্য কোনো গুলি ব্যবহার করবেন না। 5 তারিখে কি ভয়ঙ্কর গুলি ব্যবহার করছিলেন, খেয়াল আছে? এবার ওটা কি গোলাকার আকৃতির, ওই জন্য তো বিপদ আমাদের গাড়ি চলে আসছে, বুঝছেন? পারভিন স্যার, আমাদের এখানে পারভিন স্যার আছে। আপনারা কথা বলেন না, শোনেন। আসসালামু আলাইকুম, পড়া শেষ।